আজ যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কোনো জার্নি নয়, আমার এবং আমার কালিগদের শেয়ার করা কিছু ফান মোমেন্টস। ক্লাসরুমের গণ্ডি ছাড়িয়ে আমরা চলেছি ম্যানগ্রোভের উদ্দেশ্যে। অনেক হাসি মজা করতে করতে বাস জার্নিটা কিভাবে শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। এখন আমরা নামবো ঝড়খালিতে। পুরো রাস্তাটা আনন্দ করতে করতে আমরা এসে পৌঁছালাম ঝড়খালিতে। বাস থেকে নেমেই যা দেখতে পাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এখান থেকে কিন্তু আমাদের পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে ঝড়খালি জেটির দিকে। যেতে যেতে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমরা এখন দলবদ্ধভাবে এগিয়ে চলেছি ঝড়খালি জেটির দিকে। সেখান থেকে আমরা লঞ্চে উঠব। প্রসঙ্গত বলে রাখি, এই ভিডিওর বেশিরভাগ জায়গায় আনকাট এবং আনএডিটেড। আমার মনে হয় এতে মোমেন্টসগুলো অনেক বেশি ন্যাচারাল হয়ে ওঠে। জার্নি হবে আর ছবি তোলা হবে না, এটা কখনো হতে পারে? সো ছবি তোলার কাজটাও কিন্তু পুরো দমে চলছে। যেতে যেতে দেখতে পেলাম একটা জলাশয়ের মতো কাটা আছে। সেখানে মাটি দিয়ে কুমির, হরিণ, হাতি সব তৈরি করা আছে, কিন্তু দেখে মনে হলো ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয় না। আর এই যে এই মহাশয়কে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা দেখে ইনি কিন্তু ভালোই পোজ দিয়েছেন। আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান বসে গেছে। সেখানে হাতে তৈরি রকমারি জিনিস, ডাব, কিছু খাবারের দোকান, পুতুলের দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে। সুন্দরবন লেখা অনেক মেমেন্টোও কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারেন। আমরা যেহেতু এখন জেটির দিকে এগিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা আসার পথে কিছু অবশ্যই কিনে নিয়ে যাব এখান থেকে। আমরা এখন মূল জেটির দিকে এগিয়ে যাচ্ছি। জেটিতে ওঠার মুখে টয়লেটের বন্দোবস্ত রয়েছে, কিন্তু সেটা কতক্ষণ খোলা থাকে বা আদৌ সবসময় খোলা থাকে কি না বা কতটা হাইজিনিক সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। জানুয়ারি মাস, কিন্তু সকালের দিকে বেশ গরম লাগছে। আমরা কিন্তু কেউ কোনো সোয়েটার, চাদর কিছু দিইনি, দেখতেই পাচ্ছেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লঞ্চের সারি, তার মধ্যে দুটো লঞ্চ আমাদের জন্য ঠিক করা আছে। আমরা সেই লঞ্চের দিকেই এগিয়ে চলেছি। আর সাথে ফটো তোলা তো রয়েছেই। এটা আমাদের স্কুল পিকনিক। আমরা সকালে বেরিয়েছি, এখানে সারাটা দিন কাটাবো, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যাব। তবে বলে রাখি, সুন্দরবনে একদিন থেকে কিন্তু আপনাদের আশ মিটবে না। সুন্দরবনে ভালো করে ঘুরতে চাইলে আপনাদের কম করে 2 দিন থাকতেই হবে। এখন আমরা লঞ্চের সামনে চলে এসেছি। আর দেরি না করে সাবধানে আমরা লঞ্চে উঠে পড়ব। আমরা লঞ্চে উঠে পড়েছি। খুব সুন্দর সাজানো গোছানো একটা লঞ্চ। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। যারা সুন্দরবনে আগে এসেছেন বা আসেননি, তাদের সবার জানার জন্য বলি, প্রত্যেক ট্যুরিস্ট লঞ্চে একজন করে ট্যুর গাইড থাকে,
যিনি সুন্দরবন সম্পর্কে, আমরা কোথায় যাব সেই সম্পর্কে, কি রুলস রেগুলেশনস রয়েছে লঞ্চে চড়ার বা সুন্দরবনে ঘোরার, সেই সম্পর্কে আমাদের জানাবেন। এইবার আমাদের লঞ্চ ছাড়বে। এখন আমাদের গাইড কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে নেবে। এই জালটা কেন দেওয়া হয় জানেন? আমাদের ঝড়খালিতে মাঝে মাঝে এই জঙ্গল থেকে বাঘ সারতে আমাদের লোকালয়ে চলে আসে। এই লোকালয়ে যাতে বাঘ না আসতে পারে এই জন্য আটটি হাইট করে এই নাইলনের জালটা দেওয়া হয়। আপনি যখনই সুন্দরবন ঘুরতে ঘুরতে যখনই দেখবেন আপনি কাছে যাবে দেখতে পাবেন নাইলনের জাল দেওয়া আছে, আপনি অপোজিটটা চোখ দিয়ে ধরে নেবেন গ্রাম আছে। এখন গ্রামেই যাতে বাঘ না যেতে পারে এই জন্যই জঙ্গল সাইডে এরকম জাল দেওয়া। তাতে দেখা গেছে যে বাঘ অনেক সময় দেখা যায় যে মানায় না, দেখা গেছে অনেক সময় বাঘের মুভমেন্ট চেঞ্জ হলো বা জাল দেখে একটু ভয় পেলো, এই জন্যই জালটা দেওয়া। তাতে অনেক কম বাঘ আসছে আমাদের লোকালে, আসে শীতের সময় তাও এক দুবার করে আমাদের লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। আর আমাদের ঝড়খালিতে রয়েছে সুন্দরবনের একমাত্র বাঘের রেস্কিউ সেন্টার। সুন্দরবনে বাঘ যদি অসুস্থ হয়ে যায় সেই বাঘকে ধরে এনে ঝড়খালিতে ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করার পর যদি দেখা যায় যে ওকে ছাড়ার মতন অবস্থা আছে তাহলে আবার সেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। যদি না ছাড়া যায় তাহলে বাকি জীবন ওই দুর্গ আশ্রম কাটিয়ে। কারণ সুন্দরবনের সব থেকে একটা বড় ব্যাপার, একটা বাঘ বা বাঘিনী যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় তখন তারা শিকার ধরতে পারে না, আস্তে আস্তে লোকালয়ের দিকে এগিয়ে চলে আসবে, জঙ্গলের সাইডে বেরিয়ে আসবে, তখন সেই বাঘকে ধরে ওই আমার ঝড়খালিতে রেস্কিউ করা হয়। এটা যদি কখনো সুযোগ পান, যদি শেষ বর্ষা ওই ওখান থেকে দেখে চলে যাবেন যদি আমরা আজকে ঘুরতে ঘুরতে বাঘ যদি দেখা না পাই। তা সে যাই হোক, খালি হেড়োভাঙা নদীতে যাত্রা স্টার্ট করলাম। পিছন দিকটা গেলেই আপনি মাতলা নদী পড়বেন, মাতলা নদীতে। আমার সুন্দরবনের প্রধান নদী হচ্ছে মাতলা। আপনারা মনে হয় সবাই স্কুলের ম্যাডাম আছেন, মনে হয় শিক্ষিকা আছেন। আমি তো এতটা ডিটেলস আপনাদের, আমার থেকেও আপনাদের অনেকটা বেশি জানা। না, আপনি এখানকার, আপনিই বেশি জানবেন। হ্যাঁ, আপনারা আমার সুন্দরবনের গেস্ট। আমি মোটামুটি যেটা আমার বলার দরকার আমি বলে দিচ্ছি, তবুও আপনাদের জানা। আমার প্রধান নদী মাতলা, যেটা ক্যানিং ব্রিজের নিচে থেকে বয়ে গেছে, যা আর হেড়োভাঙার সামনে বিদ্যাধরী পড়বে। আর এটা হেড়োভাঙা দ্বীপ। সুন্দরবনে এরকম 102টা দ্বীপ রয়েছে, 54টায় মানুষ রয়েছে, যেটা লোকাল এরিয়া হয়ে গেছে, যেটা কেটে কেটে বসতি করে নিয়েছে। 48খানাই হচ্ছে আমার সুন্দরবনে রিজার্ভ ফরেস্ট। এখন 48খানা দ্বীপে 2021 সালে যেটা টাইগার সেন্সাস হয়েছিল, সেই বাঘের পরিসংখ্যা অনুযায়ী আমি বলছি একটা ফিগার জাস্ট 100খানা বাঘ ক্যামেরায় এসেছে। 101-2-এর একটা ফিগার, মানে আমি বলবো না যে 100খানা বাঘ আছে, 101-2-এর কাছাকাছি একটা ফিগার মোটামুটি রয়েছে আমার সুন্দরবনে। আবার 2025-এ আবার এই গণনা হয়েছে, যেটা 45 দিন ক্যামেরা রাখা হয়েছে। আবার নতুন করে যদি কি রিপোর্ট দেয় আমাদের কাছে পৌঁছে। বর্তমানে এখন 100খানা বাঘের কাছাকাছি ঘোরাঘুরি করছে। আমি প্রথম সুন্দরবনে বাঘ বেড়েছে এটা নিশ্চিত, কারণ আমরা এবছর 3-4 বার করে পেয়েছি একটা বাঘিনী দুটো বাচ্চাকে নিয়ে ঘুরছি, আমরা অনেকবারই পেয়েছি। বাঘ বেড়েছে। আবার 2024-এ যে WWF ওরা বাঘ গণনা করে বলছে না 236খানা, 136খানা বাঘ রয়েছে। মানে বাঘের পরিসংখ্যা বেড়েছে আমার সরকারিভাবে, এটা কি তো সে যাই হোক। আজকে আপনারা প্রথম যেটা যাবেন দৌবাকি ক্যাম্প। এখন এই হেড়োভাঙা নদীতে শুনে আমার এই নদীতে 24 ঘন্টায় তো দুবার জল, দুবার ভাটা। বর্তমানে এখন ভাটা হচ্ছে, তার মানে আপনারা কি ভালো জলটা আস্তে আস্তে নিচে থেকে নেমে আসবে। অয়েল অ্যানিম্যাল টুকটাক দেখা গেলেও যেতে পারে, বেশ করে কুমির, হরিণ বা অয়েল বোরগুলো, এগুলো আমরা কম বেশি দেখাতে পারি। যদি বাকি থাকে তাহলে তা এখন সুন্দরবনে আমি একটু বলে দিই, সুন্দরবনে ঘুরতে গেলে কিছু প্রোটোকলে আমাদের বেঁধে দিই, কিছু তো বেঁধে দেওয়া হয়। সেটা কিরকম হতে পারে ধরেন, আপনারা কোনো অবস্থাতে প্লাস্টিক আপনারা নদীতে ফেলবেন। আপনাদের পিছনে যে ডাস্টবিন রয়েছে বা সাইডে যে ডাস্টবিন রয়েছে
ডাস্টবিনে ফেলবেন। আর যদি দেখলেন গাইড দেখতে পাচ্ছে না বা বোর্ডওয়ালা দেখতে পাচ্ছে না, আপনি ওটা ফেলবেন না, বোর্ডে রেখে মানে নিচে ফেলবেন। আর বোতল যেগুলো ইউজ অ্যান্ড থ্রো, যে বোতলগুলো আছে এই বোতলগুলো সুন্দরবনে টোটালি কিন্তু অ্যালাউ নেই। এটা কিন্তু একদম টোটাল অ্যালাউ নেই। আপনাদের কাছে যদি কারো কাছে থেকে থাকে ওটা আপনি ব্যাগে রেখে দেবেন। আমি ক্যাম্পে ঢোকার আগে একটা কিন্তু করতে পারেন, এটা আমি ভাগটা বলে দিলাম। ক্যাম্পে ঢোকার আগে ওটা ঢুকিয়ে দেবেন, মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবেন। এই আর মোটামুটি আর আপনাদের তো নিশ্চয়ই সবাই ম্যাডাম আছেন, আর রুলস নিশ্চয়ই এমন কিছু বলা লাগবে না। যেমন ক্যাম্পে নেমে হইহুল্লোড় চিৎকার চেঁচামেচি খুব একটা করবেন না, গাছে হাত দেবেন না, তারপরে ক্যাম্পের উপরে কেউ স্মোকিং করবেন না। এই রুলসগুলো জাস্ট আর সুন্দরবনের টোটালি তো সুন্দরবন সে যাই হোক, এটা আমার যেটা আমি বললাম যে 100 টাকার মধ্যে চুয়ান্নটায় মানুষ আছে, 48 টাকা রিজার্ভ করে। একটু সাইড ধরে আচ্ছা, আমার এখানে 84 রকম এখানে গাছ রয়েছে একসঙ্গে, যেটাকে ম্যানগ্রোভ বলা হয়। শেষমেশ সমৃদ্ধ, এটা তো আপনারা সবাই জানেন। আর এইবারে আপনি একটু বলি এক এক করে দেখেন, আস্তে আস্তে আপনাদের সুন্দরবন সম্পর্কে ঘোরার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সুন্দরবনে ঘুরতে গেলে না ফার্স্ট ধরেন 7টা থেকে 8টার মধ্যে এখানে এসে ঢুকতে হয়, তারপরে সুন্দরবন ঘুরতে হয়। কারণ আপনি এই বোটটায় আমি বলে দিই, একজনের যা ভাড়া আপনি 40 জন গেলেও সে একই ভাড়া নেয়। আর যে আজকে এত টাইম মানে যত দেরি করেছেন তার মানে আপনি একটু কম ঘুরবেন। আমার রাইডের কথা শুনতে শুনতে ডান দিকে আমরা একটা কুমিরকে দেখতে পেলাম, রোদ পোয়াচ্ছে, যেটা আমি সার্কেল করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলেছি দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের হাতে এসে গেছে ভেজ পকোড়া আর আবুদে মাছ ভাজা। এখন আমরা এসে পৌঁছেছি দোবাকি ক্যাম্পে। আসুন ভেতরে যাওয়া যাক। এখন আমরা দোবাকি ক্যানোপি ওয়াক দিয়ে হেঁটে চলেছি আর যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই ক্যানোপি ওয়াকের দুপাশের নেটে সুন্দরবন সম্পর্কে অনেক ছোট বড় ইনফরমেশন ফ্রেম করে রাখা আছে। হেঁটে যাওয়ার পথে আমাদের গাইড আমাদের দেখালেন কিছু বাঘের পায়ের ছাপ। পায়ের ছাপ বা পাগমার্ক আমি আপনাদের স্ক্রিনে হাইলাইট করে দেখিয়ে দিলাম। হেঁটে যেতে যেতে আমরা অনেক হরিণও দেখেছিলাম। তার মধ্যে একটি হরিণ আমাদের একদম সামনে চলে এসেছিল, সেই হরিণটিকেও আপনাদেরকে দেখাবো। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে পোজ দিতেই এসেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা প্রাণ ভরে তার ছবি আর ভিডিও তুলেছি। কৃষি ইনফরমেশন বোর্ড, এরকম অনেকগুলো বোর্ড এখানে রয়েছে, তার মধ্যে কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি দোবাকি ওয়াচ টাওয়ারে। উপর থেকে ভিউটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ওই যে জলাশয়টি দেখছেন, ওখানে কিন্তু আমরা কুমিরও দেখেছিলাম। সুন্দরবনের অন্যান্য জায়গার মতন এখানেও মা বনবিবি এবং দক্ষিণ রায়ের মূর্তি রয়েছে। না কিরকম এটা আমি দেখেছিলাম আগেবার এসে, আমি ওটাই ওনাকে জিজ্ঞেস করলাম, এই যে ভয়ানক হিংস্র জঙ্গলের আগে। দোবাকি ক্যাম্পের নতুন সংযোজন এই জলাশয়টি ও তার মধ্যে থাকা কচ্ছপগুলো। আমরা 4 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই জলাশয়টি ছিল না। আমরা কচ্ছপগুলো গুনতে গুনতে যাচ্ছিলাম কটা রয়েছে, আর সেটা আপনাদের সাথেও
শেয়ার করে দিচ্ছি। এবার আমরা কচ্ছপগুলো গুনতে গুনতে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাব। গাইড বললেন এই চত্বরে নাকি অনেক লাল, নীল, হলুদ রঙের কাঁকড়া দেখতে পাওয়া যায়, যদিও আমরা শুধুমাত্র লাল কাঁকড়ারই দেখা পেয়েছিলাম। দোবাকি থেকে বেরিয়ে আমরা আবার লঞ্চে উঠে পড়েছি। লাঞ্চ করে আরো কিছুটা সময় লঞ্চে কাটিয়ে আমরা ঝড়খালি জেটির দিকে এগিয়ে গেলাম। আমরা পৌঁছে গেছি ঝড়খালি জেটির কাছে। বিকেল হয়ে এসেছে। সমস্ত ট্যুরিস্ট লঞ্চের সাথে আমাদের লঞ্চও ঘাটে এসে ভিড়েছে। একটু ভিড় আছে, ফাঁকা হলে আমরাও নেমে যাব। লঞ্চ থেকে নেমে সেই যে শুরুতে বলেছিলাম লঞ্চে ওঠার আগে কেনাকাটা করব, সেই কেনাকাটা কিছু করে আমরা বাড়ি ফেরার পথ ধরব। লঞ্চ থেকে নেমে আমরা চলে এসেছি কেনাকাটা করতে। সবাই সবার পছন্দের জিনিস কিনছে। এই ছিল আমাদের সুন্দরবনে পিকনিকের এক্সপিরিয়েন্স। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।